রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আমরা চলে এসেছি আজকে তোমাদের ক্লাস 10-এর রায়মার্টিন যে কোশ্চেন ব্যাংক, যারা তোমরা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যে ফার্স্ট সামেটিভের রায়মার্টিন কোশ্চেনের যে দ্বিতীয় স্কুল যেটা রয়েছে সেটার আলোচনায়। ঠিক আছে, তো এর আগে আমরা নমুনা প্রশ্নপত্রটা এবং 1 নম্বর স্কুলটা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা করতে চলেছি 2 নম্বর প্রশ্নটা। তো সঙ্গে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, তপনের মেসোমশাই পেশায় একজন কি ছিলেন? তপনের মেসোমশাই পেশায় কি ছিলেন? কলেজের কেরানি, স্কুলের শিক্ষক, কলেজের প্রফেসর নাকি প্রধান শিক্ষক? তোমরা সবাই জানো যে কলেজে তিনি একজন প্রফেসর ছিলেন, তাই তো? অশোকে একজন কবিতার তর্জমা কে করেছেন? তর্জমা অর্থাৎ অনুবাদ কে করেছেন? অনুবাদ কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। অবশ্যই। কেন? কারণ লেখক যদি হতো তখন পাবলো নেরুদা, কিন্তু এটা নবারুণ ভট্টাচার্য। হুম। যা খাগের কলম দেখা যায় একমাত্র, খাগের কলম কখন দেখা যায়? বাচ্চাদের হাতে খড়ির সময়, নববর্ষ পালনের সময়, সরস্বতী পুজোর সময় নাকি কখনোই নয়? উত্তর কি হয়ে যাবে? সরস্বতী পুজোর সময়। একমাত্র খাগের কলমটা দেখা যায় সরস্বতী পুজোর সময়। ঠিক আছে, সরস্বতী ঠাকুরের কাছে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখবে, এখনো সত্যিকারেরই এখনো সরস্বতী পুজো হয় যখন, তখন ব্রাহ্মণ যে লিস্ট দেন সেই লিস্টে দোয়াত কলম থাকে, তাই তো? সেটা আমরা দোকানে কিনতে গেলেই পেয়ে যাই, একটু ছোট্ট আকারের একটা দোয়াত এবং সেখানে একটা খাগের কলম সেখানে ঢোকানো থাকে। তো সেটা আমরা এখনো পুজোর সময় দিতে হয় সেটা। তো তাহলে সরস্বতী পুজোর সময় সেটা আমরা পাই। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কি বলি? কারক বলি। তাহলে ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্পর্ক নেই তাকে আমরা অকারক বলে থাকি, জানো তোমরা এটা? তাহলে 4টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে চলে যাচ্ছি আমরা এসে কিউগুলোতে, তাই তো? 2 মার্কসে 2-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার আলোচনায়। দেখো, প্রথমে চলে যাচ্ছি, প্রথম প্রশ্নটা কি রয়েছে? কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুললো? পরিষ্কার কথা, একেবারে শর্ট প্রশ্ন। কাকে দেখে? কাকে দেখে? তার মেসোমশাইকে, তার নতুন মশাইকে দেখে, তাই তো? তার যে ছোট মাসির সঙ্গে 2 দিন আগেই ঘটাপটা করে যার বিয়ে হয়ে গেল, সেই নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। আচ্ছা, কুইল নামে ডাকা কুইল নামে ডাকা হয় কাকে? কুইল কাকে বলা হয়? পালকের কলমকে। কাকে বলা হয়? পালকের কলমকে। পালকের কলমকে আমরা কি বলি? কুইল বলে থাকি, তাই তো? পালকের কলমকে আমরা কুইল বলি। আচ্ছা, ভীষণকে কিসের ছদ্মবেশে ভীষণকে কিসের ছদ্মবেশে বিদ্রুপ করছিল? ভীষণকে বিরূপের ছদ্মবেশে। কিসের ছদ্মবেশে? বিরূপের ছদ্মবেশে। বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করছিল। ভীষণকে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করছিল। আচ্ছা, পরের প্রশ্ন 2-4-এ দেখো, যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কি ছড়ানো ছিল? যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। পরিষ্কার? পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? দেখো, তির্যক বিভক্তি কি জিনিসটা তোমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। তির্যক বিভক্তি কাকে বলবো? আমরা যখন কারক নির্ণয় করে থাকি তখন দেখা যায় সেখানে কারকের সঙ্গে কি থাকে? বিভক্তি আমাদের নির্ণয় করতে হয়। তো তো যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? তির্যক বিভক্তি বলে থাকি। যেমন কি? যেমন তোমরা এখানে এ লিখতে পারো, এ কে তে, তাই তো? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে আমরা তির্যক বিভক্তি বলে থাকি। পরের প্রশ্ন, সমধাতুজ করণ কাকে বলে? সমধাতুজ করণ কাকে বলে? ভালো করে খেয়াল করো। সম অর্থাৎ কি? সমান। ধাতুজ অর্থাৎ ধাতু থেকে জন্ম। অর্থাৎ আমরা কি দেখলাম? একই ধাতু থেকে জন্ম। ধাতু থেকে কি হবে? জন্ম। একই ধাতু থেকে জন্ম। তাহলে সমধাতুজ আমরা কাকে বলবো? একই ধাতু থেকে জন্ম। একই ধাতু থেকে কার কার জন্ম হবে? সমধাতুজ করণ। একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং করণ পদটি যদি একই ধাতু থেকে জন্ম হয় তখন তাকে আমরা কি বলবো? সমধাতুজ করণ বলবো। এখানে কি বলছে? সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ কি হবে? উদাহরণ হয়ে যাবে এখানে, মায়ার বাঁধনে বেঁধেছি। মায়ার বাঁধনে বাঁধনে বেঁধেছ। বেঁধেছ, তাই তো? তাহলে এই যে বাঁধা কাজটা আর বাঁধন কাজটা, বাঁধনের দ্বারা বাঁধা হয়েছে,
তাহলে বাঁধনটা করণ কিসের দ্বারা? মায়ার বাঁধনের দ্বারা বাঁধা হয়েছে। তাহলে বাঁধাটা হচ্ছে ক্রিয়াপদ এবং বাঁধনটা হচ্ছে করণ। এখানে দুটো একই ধাতু থেকে সৃষ্টি হচ্ছে, একই ধাতু থেকে সৃষ্টি হচ্ছে, তাই একে আমরা কি বলবো? সমধাতুজ করণ বলবো। আমি এখানে বলেছি একই ধাতু থেকে জন্ম, কার কার? ক্রিয়াপদের সঙ্গে যদি কর্তার একই ধাতু থেকে জন্ম হয় তখন সমধাতুজ কর্তা, ক্রিয়াপদ এবং কর্মের যদি একই ধাতু থেকে সৃষ্টি হয় সমধাতুজ কর্ম, ক্রিয়াপদ এবং করণের যদি একই ধাতু থেকে সৃষ্টি হয় সমধাতুজ করণ। এটা পরিষ্কার বোঝা গেল? এর মধ্যে থেকে কোনো বুঝতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? পরের ভিডিওতে সেটা আলোচনা করে দেব বা এখানেও লিখে দেব কমেন্ট বক্সে। পরের প্রশ্ন দেখো, 3 নম্বরে চলে যাচ্ছে, 3-এর দাগে চলে যাচ্ছি আমরা। 3-এর একে কি আছে দেখো, কি বলা আছে? লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, এই উপলব্ধি কার, কেন হয়েছিল? এই উপলব্ধিটি কার? লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, এই উপলব্ধি কার, কার হয়েছিল? তপনের। তাহলে তপনের এই উপলব্ধি হয়েছিল। কেন হয়েছিল? কেনর কারণটা কি? কেন? কারণ সে জানতো, সে গল্প সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল তার, কিন্তু গল্পের যারা লেখক তাদের সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু যখন তার ছোট মাসির বিয়ে হয়ে গেল, সে দেখলো যে ছোট মাসির সঙ্গে যার বিয়ে হলো সেই মেসো একজন লেখক। তখন সে বুঝতে পারলো তাহলে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়। তখনই তার এই ধারণাটা, এই উপলব্ধিটা তখন তার হলো। ঠিক আছে? তো দেখো আমি এই প্রশ্নটা তোমাদেরকে একটু বলে দিই। যখন তোমরা 3 মার্কসে দুটো লিখছো, তো এই যে 3 মার্কস যখন করতে যাচ্ছ তখন কিন্তু খেয়াল রাখতে হবে প্রশ্নটা 3 মার্কসের মতোই লিখতে হবে। এখানে এক লাইনে তোমরা পর 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 কোনো প্যারাজ নয়, কিছু নয়, চেঞ্জ না করে লিখে গেলে এই উপলব্ধি তপনের হয়েছিল কারণ তার নতুন মেসোকে দেখে, 3 মার্কস কিন্তু তোমরা পাবে না। তোমাদের খেয়াল রাখতে হবে যে এটা কত মার্কসের। এই উপলব্ধি কার হয়েছিল? তপনের। তার কেন হয়েছিল? তার নতুন মেসোকে দেখে লিখে দিলে নাম্বার পাবে না। তোমাকে অবশ্যই লিখতে হবে 3 মার্কসের মতো। আমি এর আগেও ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি, শোনো। তোমরা কিভাবে লিখবে? লিখবে যে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের নায়ক চরিত্র বা কিশোর চরিত্র তপনের এই উপলব্ধি হয়েছিল, দিয়ে প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে কি লিখবে? লেখকরা যে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, এই উপলব্ধি তপনের হওয়ার কারণ ছিল, হাইফেন দিয়ে তারপর লিখবে যে দুদিন আগেই যার সঙ্গে তার ছোট মাসির বিয়ে হয়ে গেল সেই মেসো একজন লেখক। আর এর লেখক সম্পর্কে তপনের এর আগে কোনো ধারণা ছিল না, সে জানতোই না যে লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ হয়। কিন্তু মেসোকে দেখে তার এই ধারণাটা বদলে গেল এবং উপলব্ধি হলো যে তারা কোনো আকাশ থেকে পড়া জীব নয়। এভাবে দুটো প্যারা চেঞ্জ করে তোমাকে লিখতে হবে, তাহলেই তুমি মার্কসটা পাবে ঠিকঠাক। পরের প্রশ্ন দেখো, আমাদের ঘর গেছে উড়ে। কাদের ঘর? কাদের ঘর? এখানে সাধারণ যে সমস্ত জনগণ, দরিদ্র অভাবী মানুষজন, তাদের কথাই এখানে, সাধারণ মানুষজনের কথাই এখানে বলা হচ্ছে। কেন উড়ে গেছে বলে কবির মনে হয়েছে? দেখো আমরা, কবি কি বলছেন? আমাদের ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান, পায়ের নিচে হিমানির বাঁধ। তাহলে এই যে পরিস্থিতি আমাদের, এই পরিস্থিতিতে আমরা কেন দাঁড়িয়ে আছি? আমাদের যদি ঘর থাকতো আমরা কি এরকম পরিস্থিতিতে দাঁড়াতাম? দাঁড়াতাম না। তাহলে যে যুদ্ধময় পরিস্থিতি হয়েছে, যে ভয়ানক পরিস্থিতি হয়েছে, সাম্রাজ্যবাদী লোকেরা যে সবাইকে এরকম জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, তাহলে তারা যে সবকিছু ধ্বংসলীলা চালাচ্ছে, সেই ধ্বংসলীলাতে আমাদের ঘরটাও কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। তাই কবি বলছেন যে আমাদের ঘরটা উড়ে গেছে। ঘর তো কোনো ডানা মেলে উড়ে যায়নি, ধ্বংস হয়ে গেছে। পরের প্রশ্নে চলে যাচ্ছে, দেখো 4-এর 1, এটা কত মার্কসের? এটা 5 মার্কসের। কিন্তু খেয়াল রাখো প্রথমটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 2। তাহলে আমাকে সেইভাবে লিখতে হবে, অবশ্যই প্যারা চেঞ্জ করে লিখতে হবে, দুটো একই সঙ্গে লেখা যাবে না। কি বলা আছে? গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কার, কোন গল্প, কোথায় ছাপা হয়েছিল? 3 মার্কস আছে, দেখো 3 মার্কস। এই 3 মার্কসেরই কিন্তু 3টে প্যারা, প্রথমেই 3 মার্কসে কিন্তু 3টে প্যারা তোমাকে আলাদা আলাদা করতে হবে। তাহলে কার গল্প ছাপানো হয়েছিল? মনে রাখতে হবে যে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের নায়ক চরিত্র বা প্রধান কিশোর চরিত্র হচ্ছে তপনের গল্প ছাপানো হয়েছিল। আবার ওখানেই প্যারা চেঞ্জ করলে কোন গল্প? বলা হবে যে তার ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে সে যে গল্পটি লিখেছিল, যে গল্পের নাম ছিল প্রথম দিন, সেই গল্পটি ছাপানো হয়েছিল। কোথায় ছাপানো হয়েছিল? বলবে তার মেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন, অর্থাৎ সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল। 3টে আলাদা আলাদা প্যারা করে ওখানে লিখে দিলে। ওটা একটা মেন প্যারার 3টে ছোট ছোট করে প্যারা করে লিখলে। এইবার পরের প্রশ্নটা কি আছে? গল্প ছাপা হলেও
সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? দেখো এই যে প্রশ্নটার উত্তর কি হবে, তোমাদেরকে বলতে হবে যে তখন গল্পটা লেখার পর যখন তার মেসো নিয়ে চলে যায় গল্পটা, সে অপেক্ষায় দিন গুনতে থাকে যে কবে তার সেই সুখের দিনটি আসবে, এবং সে ভাবতে থাকে তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরে বেড়াবে। হ্যাঁ, তো এই অলৌকিক ঘটনার কথা সে ভাবতে থাকে এবং খুশিতে থাকে। কিন্তু যখন দীর্ঘদিন হয়ে যায়, মেসো যখন সেই গল্পটা নিয়ে আসেন না, ছাপানো অক্ষরে নিয়ে আসেন না, তখন সে সেই আশা ছেড়ে দিয়েছিল যে হয়তো আর গল্পটা ছাপানো হবে না। তারপর হঠাৎ করে যখন তার মেসো এসে পৌঁছায়, তখন তার বুকের রক্ত ছলকে ওঠে। সে ভাবে যে বাহ, তার গল্পটা ছাপানো হয়ে গেছে। কিন্তু যখন সে পড়তে যায়, পড়তে গিয়ে দেখে তার লেখা আগাগোড়াই কারেকশন করেছে মেসো। কারেকশন করার নাম করে আগাগোড়া বদলেই ফেলেছেন তার মেসো। তখন সে গল্পটার মধ্যে তখন নিজেকে খুঁজে পায় না। সে ভাবে, সে শপথ করে, সে কেঁদে ফেলে। হ্যাঁ, তার মনের মধ্যে যথেষ্ট ব্যথা অনুভূত হয়। সে ভাবে, সে শপথ করে যে যদি কখনো লেখা ছাপতে দেয়, সে নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হোক না হোক। তো এই কারণেই সে যে আহ্লাদটা হওয়ার কথা ছিল, সে আহ্লাদটা খুঁজে পায়নি। তাহলে মেন কথা কি? মেন কথা হচ্ছে সে গল্পটা ছাপতে দিয়েছিল, ভেবেছিল তার নিজের গল্প ছাপানো হবে, কিন্তু যখন পড়তে গেছে তখন দেখছে তার লেখা আগাগোড়া বদলে গেছে। তখন সে নিজেকে তার মধ্যে খুঁজে পায় না। তাই তার যে আনন্দটা হওয়ার কথা ছিল, সে আনন্দটা সে খুঁজে পায়নি। তারপর দেখো, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। কাদের নখ তীক্ষ্ণ? এখানে কাদের নখ তীক্ষ্ণ? ইউরোপীয় সাম্রাজ্যবাদী যে সমস্ত লোভী মানুষেরা, তাদের নখের কথা এখানে বলা হচ্ছে। তোমার নেকড়ে বলতে কাদের কথা বোঝানো হয়েছে? এই তুলনাটির কারণ কি? দেখো, আফ্রিকা তো ঘন জঙ্গলে ঢাকা, তো সেখানে যে সমস্ত পশুরা বিচরণ করে, তাদের মধ্যে নেকড়ে বাঘের যে নখ, তা তো খুবই ধারালো। তো তার থেকেও এদের নখ ধারালো। অর্থাৎ কি, এরা এতটাই লোভী, এতটাই দস্যু বললে চলে, যে আফ্রিকার যে হিংস্র প্রাণীটা নেকড়ে, তার থেকেও হিংস্র হয়ে উঠেছে এরা। আর তার থেকেও হিংস্রতা কিসের লক্ষণ? নখটা দিয়ে। সেই নখ এদের তার থেকেও আরো বেশি তীক্ষ্ণ। তারপর দেখো, অসুখী একজন কবিতায় যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই যে প্রশ্নটার উত্তর, এটা সরাসরি তোমাকে 5 মার্কসেরই উত্তর, 5-এর মতোই লিখতে হবে। তাহলে শুরুটা অবশ্যই কোথা থেকে নেওয়া হয়েছে? কার লেখা? সব লিখলে। লেখার পর তোমাকে কি করতে হবে? দেখবে তোমাদের যে অসুখী একজন কবিতাটা আছে, 2টো পৃষ্ঠা, একটা পৃষ্ঠার দুদিক, তাই তো? প্রথম পৃষ্ঠার কথাগুলো এখানে হবে না, তোমাকে বর্ণনা করতে হবে দ্বিতীয় পৃষ্ঠাটা, সেকেন্ড যে পৃষ্ঠাটা আছে, তার পুরোটা কথা এখানে তোমাকে লিখতে হবে। তাহলেই তোমার ফুটে উঠবে কি? কবিতায় যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর কথা। অর্থাৎ কি, কথক চলে যাওয়ার পর যে সমস্ত সমতলে আগুন ধরে গেল, আগুন ধরার ফলে কি হলো না, কথকের মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, চিমনি, জল তরঙ্গ সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, জ্বলে গেল আগুনে। হ্যাঁ, দেবতারা যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়লো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারপর কি হলো না, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। হ্যাঁ, এই পুরো দৃশ্যটা, পুরো ঘটনাটা তোমাকে এখানে বর্ণনা করতে হবে এই প্রশ্নটাতে। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো, পরের প্রশ্ন কি বলা আছে? সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। উদ্ধৃতিটির বাংলা অর্থ কি? সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ তিনি পরিষ্কার করে বলছেন, প্রতিটি অক্ষর সমান, সুশৃঙ্খল, প্রতিটি ছত্র পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ঠিক আছে? তো এই উদ্ধৃতিটি লেখক কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল, পরিচ্ছন্ন। এই উদ্ধৃতিটি লেখক কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? যখন ক্যালিগ্রাফিস্ট অর্থাৎ লিপি কুশলীদের কথা বলা হচ্ছিল, যে এই লিপি কুশলীদের প্রত্যেকটা হাতের অক্ষর এত সুন্দর, যেন মুক্তোর মতো। তো এই সৌন্দর্যতা, তাদের হাতের লেখা অক্ষরের সৌন্দর্যতা বোঝাতেই কথক এই কথাটি ব্যবহার করেছেন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, অর্থাৎ প্রতিটি ছত্র সমান, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। তারপর কি বলা আছে? কোন প্রসঙ্গে হলো? পর আবার পেরা চেঞ্জ করবে। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ, তাদের আমরা লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলে থাকি। সমাজে তাদের অবস্থান কেমন ছিল? সমাজে তাদের অবস্থান ছিল খুবই ভালো, তাই তো? মুঘল দরবার থেকে শুরু করে সবাই, সমস্ত রাজ দরবারে তাদেরকে কি করতো? তাদেরকে স্থান দিত এবং ভরণ পোষণেরও ব্যবস্থা করতো। হ্যাঁ, তাদের যথেষ্ট সম্মান ছিল। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকের প্রকৃত নাম কি?
লেখকের প্রকৃত নাম শিপান্থ, তো তার শিপান্থ নামে তো তিনি লিখেছেন, তো লেখকের প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার, মনে রাখতে হবে এটা, নিখিল সরকার। হুম, ভালো প্রশ্ন একটা, নিখিল সরকার। তিনি ছেলেবেলায় কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসারে লেখো। দেখো এটা রয়েছে 4 মার্কস, এটা 4 মার্কস রয়েছে। তো 4 মার্কস পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, কালির প্রসঙ্গটা পুরোটা লিখতে হবে। এখানে আমরা যদি প্রাচীনদের প্রসঙ্গ ছেড়ে দিই তাহলে কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সারটা অনেক ছোট হয়ে যাবে। তাই তোমাকে কি করতে হবে, এখানে কালির সম্পর্কে যা কিছু বলা আছে টোটালটাই লিখতে হবে। কি লিখবে এখানে, ছোটবেলায় তিনি কিভাবে কালি তৈরি করতেন, তুমি কি বলবে যে তারা তো কালি, কলম, কাগজ সবই নিজেরাই তৈরি করতেন। তো প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়েপত্র না ছাড়ে মসি। অর্থাৎ কি, তিল, ত্রিফলা অর্থাৎ আমলকি, হর্তকি, বহড়া এইগুলো মিশিয়ে ছাগলের দুধের সঙ্গে নিয়ে শিমুল ছাল দিয়ে তাতে লৌহ পাত্রে লোহায় ঘষতে হবে। তাতে যে কালিটা তৈরি হবে সেই কালিটা কি হবে, সেই কালি দিয়ে লিখলে পাতা ছিঁড়ে যাবে, অর্থাৎ লেখা হবে যে কাগজে সেই কাগজ ছিঁড়ে যাবে কিন্তু কালি কখনো উঠবে না। এটা ছিল প্রাচীনদের পদ্ধতি। কিন্তু এই প্রাচীনদের এই পদ্ধতি কতকরা পারতেন না, তারা তো ছোট ছিলেন, তারা এই পদ্ধতিতে কালি তৈরি করতে পারতেন না। তারা কি করতেন, তারা তখনকার দিনে তাদের বাড়িতে কাঠের উনুনে উনুনে কাঠের কি হতো, রান্না হতো, কাঠের আগুনে রান্না হতো। তো তখন গ্যাস ছিল না, কাঠের আগুনে রান্না হতো, গ্যাসের কথা লিখবে না আবার। তো কাঠে আগুনে যখনই রান্না হতো তখন কড়াইয়ের তলায় অনেক কালি জমতো। সেই কালি তারা লাউ পাতা দিয়ে ঘষে একটা পাত্রে রাখতো, পাথরের বাটি বলতে পারো, সেখানে রাখতো। রাখার পর কি করতো, জল দিয়ে সেটাকে গুলে নিত। গুলে নেওয়ার পর কেউ কেউ কি করতো, যারা একটু সেরকম ছেলে ওস্তাদ, তারা কি করতো, সেখানে হরিতকি ঘষতো। কতকরা তো হরিতকি ঘষতো না, তারা কি করতো, আতপ চালকে ভেজে পুড়িয়ে বেটে সেটা সঙ্গে মেশাতো। তারপর কি করতো, একটা খুন্তির গোড়ার দিকটা এরকম আগুনে ঢুকিয়ে কি করতো, লাল টকটকে করে নিত। লাল টকটকে করে সেই জলে ছেঁকা দিত। অল্প জল, তাই টকবক করে ফুটতো। ফোটার পর সেটা যখন থকথকে হয়ে যেত তখন সেই পদার্থটাকে কি করতো, তারা ন্যাকড়া দিয়ে ছেঁকে নিত। এইভাবেই কালি তৈরি হয়ে যেত তাদের। বোঝা গেল? ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়, বক্তা কে? এখানে বক্তা কে? বক্তা হচ্ছেন এখানে ক্ষিতিশ সিংহ। জুপিটার সুইমিং ক্লাবের যে প্রশিক্ষক ছিল সেই প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ এই কথাটি বলেছেন। তিনি কাকে বলেছেন? তিনি তার স্ত্রীকে এ কথা বলেছেন। এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয়। দেখো, এই উক্তির আলোকে বক্তার মানসিকতা তোমাকে কি লিখতে হবে, বলতে হবে যে তিনি বিশ্বাস করতেন যে শরীর আমাদের, আমরা কি করি, আমরা বাঙালি খাবারে তো বিশ্বাস করি, বাঙালিরা খাবার সেই মশলা দেওয়া রান্না করা খাবার খেতে পছন্দ করে, কিন্তু তাতে শরীরে ক্ষমতা থাকে না, শক্তি হয় না, আর তার ফলে বাঙালিরা খেলাধুলোর দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়ছে। তাই ক্ষিতিশ সিংহ এই মশলা দেওয়া খাবার খাবার পছন্দই করতেন না। তিনি কি করতেন, তিনি সেদ্ধ খাবার খেতেন। এদিকে সেদ্ধ খাবারের প্রতি ভয়ঙ্কর অরুচি ছিল তার স্ত্রী লীলাবতীর। সেই লীলাবতী আবার মশলা দেওয়া খাবার না রান্না করার সুযোগ পেয়ে তিনি অনশন করেছিলেন, কিন্তু অনশন করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ক্ষিতীশকে একদিন মানে বাধ্য হয়ে তাকে ওই সিদ্ধ খাবারই রান্না করতে হতো, এবং ক্ষিতীশ একদিন মাত্র বলেছিল যে সে সপ্তাহে একদিন রান্না করবে মশলা দেওয়া খাবার, কিন্তু সেটাও আবার তার নিজের জন্য, ক্ষিতীশের জন্য নয়। আর ক্ষিতীশ বলেছিল যে এই শরীর আমাদের মহাশয়, একে আমরা যা সহ্য করাবো তাই সয়ে নেবে। এ কি করবে না, এ কখনোই নিজের থেকে কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেয় না, আমরা যেটা তাকে চাপিয়ে দিই সেটাই সে সহ্য করে নেয় এবং সেটাকে সে অভ্যেস করে নেয়। এর মধ্য দিয়ে ক্ষিতীশের কি পরিচয় পাওয়া যাচ্ছে, ক্ষিতীশের কঠোর যে মনোভাব, তার যে একটা একনিষ্ঠ ভাব, সেই ভাবনাগুলো আমরা এখানে ফুটে উঠতে দেখছি। আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য তোমার পাঠ্য কোনি উপন্যাস অবলম্বনে লেখো। দেখো, আজ বারুণীর দিনে আমরা কি দেখতে পাই, আমি কয়েকটা দৃশ্য পয়েন্ট আকারে বলছি, তোমরা সেটাকে সাজিয়ে নেবে কিভাবে। প্রথমে তো তোমাকে বলতেই হবে যে মতিনন্দী রচিত কোনি উপন্যাসের প্রথমাংশে আমরা বারুণীর দৃশ্যের কথা পাই। এই বারুণী একটি সামাজিক একটি অনুষ্ঠান, একটি ধর্মীয় অনুষ্ঠান বললেই চলে, যেখানে কি করা হয়, যেখানে তোমরা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন জানো, তো গঙ্গাসাগরে সন্তান বিসর্জন ব্যাপারটা যখন লঘু হতে হতে এক জায়গায় পৌঁছায়, তখন সেখানে কি করা হয়, সেই দিন বারুণীর দিনে কি হয়, গঙ্গার ঘাটে গঙ্গায় আম বিসর্জন দেওয়া হয়। ঠিক আছে, তো এই উৎসবটাকেই
বারুণী বলা হয়ে থাকে। প্রথমে বারুণী কি সেটা লিখলে, বারুণী কি লেখার পর তুমি বলবে যে গঙ্গার ঘাটে এই বারুণীর দিনে যে দৃশ্যটা ফুটে উঠেছিল সেটি এইরূপ। কি রকম দেখা যাচ্ছিল, ক্ষিতিশ স্নান করছিল, সেখানে আরেকটা বয়স্ক লোক স্নান করছিল বৃদ্ধ, আর দূরে কয়েকজন ছেলে মেয়ে তারা মারামারি করছিল কাদাতে। কেন? কারণ একটা আম ভেসে যাচ্ছিল, বড় একটা আম ভেসে যাচ্ছিল, সেইটাকে নিয়ে দুজনের মধ্যে মারামারি। একজন আমটা ধরতে যাবে, কোনি ধরতে যাবে, এমন সময় পেছন থেকে আরেকজন তাকে আটকে দিয়ে আমটা নিয়ে নিয়েছিল। তো সেই আম নিয়ে তাদের মধ্যে মারামারি চলছিল। তারপর তাতে সেই মারামারি দেখে মারামারির দৃশ্যটাও তোমরা বলতে পারো সেখানে, যে কোনি দু চোখ খুবলে নেওয়ার কথা বলছিল, হ্যাঁ, মুখটা আবার কোনির মুখটা ঘষে দেওয়ার কথা হচ্ছিল। তো সেই সময় কি করে ওই বয়স্ক লোকটা গজগজ করতে থাকে যে মেয়ে মদ্দানিও জুটেছে। তখন ক্ষিতিশ তাকে জিজ্ঞেস করে মেয়ে মদ্দানিটাকে, অর্থাৎ ক্ষিতিশ বুঝতে পারছিল না, তার এমনিতেই চশমা ছিল না, হ্যাঁ, তাই সে দেখতেও পাচ্ছিল না ভালো করে যে ও মেয়ে না ছেলে, কিন্তু একটা মেয়ে মেয়ে ভাব ফুটে উঠছিল তার মধ্যে। তো এইভাবে সেই বৃদ্ধ লোকটি গজগজ করছিল। তারপর তোমরা আবার গঙ্গার পাড়ে যে ঘটনাগুলো ঘটেছিল, বিষ্ণুধর যে ওই দলাই মলাই করার ঘটনাটা, সেটাও তোমরা চাইলে বলতে পারো এখানে। ঠিক আছে, এই ছিল বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য। এবার আমাদের রয়েছে একটা ইটুবি, অর্থাৎ বঙ্গানুবাদ। এটা তোমাদের পড়ে থাকে, এই দেখো 4 মার্কসের পড়বে, এটা মাধ্যমিকেও থাকবে একটা 4 মার্কসের, এর কোনো অপশান থাকবে না, তোমাদেরকে এটাই লিখতেই হবে। যে যেমনভাবে ইংরেজি জানো তার উপরে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে। তো প্র্যাকটিস আমাদের করে যেতে হবে, যে কমন পাবে এমন কোনো ব্যাপার না, ইংরেজি জানার উপর নির্ভর করছে, তবুও আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। তো এটা চলিত গদ্যে, দেখো চলিত গদ্যে অনুবাদ করতে হবে, এটাকে 4 মার্কস রয়েছে। দেখো ভালো করে, নিউজপেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, সংবাদপত্র পড়াটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে, তাই তো, একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যাজ উই গেট আপ ইন দ্য মর্নিং, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠছি, উই ওয়েট ইগারলি ফর দ্য ডেইলি পেপার। আমরা এটার অর্থটা হচ্ছে আগ্রহের সঙ্গে বা সাগ্রহে, ঠিক আছে, আচ্ছা, সাগ্রহে বা আগ্রহের সঙ্গে, ঠিক আছে, আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকি কিসের জন্য? পেপারের জন্য, নিউজ পেপারের জন্য বা খবরের কাগজের জন্য। 20th সেঞ্চুরি ওয়াজ অ্যান এজ অফ নিউজ পেপার। বিংশ শতাব্দী ছিল, এটার অর্থ হচ্ছে কি বিংশ শতাব্দী ছিল খবরের কাগজের যুগ। থ্রু নিউজ পেপার উই গেদার ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এই যে পৃথিবীর নানান দেশ, ডিফারেন্ট কান্ট্রি, পৃথিবীর নানান দেশের অনেক তথ্য আমরা কি করতে পারি? জোগাড় করতে পারি থ্রু নিউজ পেপারের মধ্য দিয়ে। বোঝা গেল পরিষ্কার? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি চাইবো তোমরা কমেন্ট করে জানাও। দেখো কমেন্ট না করলে কিন্তু আমরা মোটিভেট হই না, ঠিক আছে? তোমরা যদি এটা কমেন্ট করো যে ভিডিওটা ভালো লেগেছে, আমরা পরপর তোমাদের রায়মার্টিনে দেখেছো অনেকগুলো পেজ রয়েছে, সবগুলো পেজই এইভাবে আলোচনা করব। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লেখো যে ভালো লেগেছে, ঠিক আছে? আর শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের যে তোমাদের স্কুলটা রয়েছে তার আলোচনাতে, সঙ্গে থেকো।